আশা এখানে আমি মানুষকে কি দেখাতে যাব? আশা তো আমি দেখাতে পারবো না। আমি আপনাকে আইনটা বলতে পারি, তাতে কেউ যদি যা বোঝে যা মানে করার করবে। এখানে সার্ভিস জুরিসপ্রুডেন্সের থিওরিটাই হলো যে প্যানেলের মধ্যে উইথ সার্টেনিটি বলতে হবে যে একজনও টেন্টেড ক্যান্ডিডেট থাকার কোনো সম্ভাবনা নেই। সেখানে স্পষ্টতই বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের থেকে যে পসিবিলিটিস অফ ফার্দার ইলিগ্যালিটিস এক্সিস্ট। যারা যারা শিক্ষক যাদের চাকরি গেছে বা সারা পশ্চিমবাংলার মানুষকে আমি বলবো কলকাতা হাইকোর্টের প্যারাগ্রাফ 242 নম্বরটা পড়তে। এটার জন্য আইন জানতে লাগবে না, আপনারা পড়লেই বুঝতে পারবেন এক্স্যাক্টলি কেন পুরো প্যানেলটা বাতিল হয়েছে। প্যারাগ্রাফ 242 কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্ট। প্যারাগ্রাফ 265 রাজ্য সরকার বলেছে, প্যারাগ্রাফ 265 কলকাতা হাইকোর্টের জাজমেন্টে রাজ্য সরকার বলেছে যে নাম্বার অফ ইলিগ্যালিটিস could not be determined in its exactitude. এক্স্যাক্টলি কত পরিমাণ দুর্নীতি হয়েছে সেটা রাজ্য সরকার বলতে পারবে না। এই যদি রাজ্য সরকারের স্ট্যান্ড হয় কোর্টে, দেখুন বাজারে কে কি বলবে সেটা তো অন্য প্রশ্ন, কোর্টে যদি এটা স্ট্যান্ড হয় তাহলে সেই প্যানেল সারা ভারতবর্ষের, আমি আপনাদের কাছেই প্রশ্ন করছি, যারা চাকরিহারা তাদের কাছেই প্রশ্ন করছি, সেই প্যানেল বাঁচবে কি করে? সেই জন্যই প্যানেল বাঁচেনি, সেই জন্যই সব খতম হয়ে গেছে। সুপ্রিম কোর্টের কাছে যখন তথ্য পেশ হয়েছে তাতে করে দুটো টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে। আপনারা সুপ্রিম কোর্টের অর্ডারটা দেখবেন, সেখানে দেখবেন টেবিল করা আছে। একবার একটা লিস্ট দিল, পরে আবার সেটা বেড়ে গেল, এবারে সিবিআই এর লিস্টটা আসবে, আবার বেড়ে যাবে। তাই সুপ্রিম কোর্ট বলছে যে টেন্টেড আনটেন্টেডের যে লিস্টটা সেটাকে এমনভাবে ধামাচাপা দেওয়া হয়েছে যে স্যাগ্রিগেশনটাই পসিবল। এটা খুব শক্ত স্যাগ্রিগেশন করা আমার মত। এখন সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, সবাই দাবি করছে এটা সরকারের আরো আগে করা উচিত ছিল, রাজ্য সরকার এবং স্কুল। আমি তো বাজারি কথা বলতে পারবো না, আমি যেটা বলছি যেটা আইনে লেখা আছে, যেটা কাগজ কলম রেকর্ডে উঠে এসছে সেটা দিয়ে হয়েছে। সেন্টিমেন্ট দিয়ে তো কোনো কিছু হবে না, এটুকুই বলতে পারি। বলছে নিরপরাধের সাজা দেওয়া যাবে না, অপরাধী ছাড়া পেয়ে গেলে। এটা থিওরিটা বাজারে চালানো হচ্ছে, লোকে জানে না এটা ক্রিমিনাল লয়ের থিওরি। ক্রিমিনাল লতে নিয়ম হলো নিরপরাধ যাতে সাজা না পায় এটা দেখতে হবে। অপরাধী যদি ছাড়া পেয়ে যায় তাহলেও যেন নিরপরাধ যেন সাজা না পায়, এটা ক্রিমিনাল লয়ের থিওরি। ক্রিমিনাল লয়ের যে এভিডেন্স আছে সেই এভিডেন্স চলে অন দ্য বেসিস অফ বিয়ন্ড রিজনেবল ডাউট। আর সার্ভিস জুরিসপ্রুডেন্সের যে এভিডেন্স হয় সেই এভিডেন্স চলে অন দ্য বেসিস অফ প্রিপন্ডারেন্স অফ প্রবাবিলিটি, মানে প্রবাবল বা সম্ভাব্য কি হতে পারে সেইটার বেসিসে সার্ভিস ল চলে। যেমন সার্ভিসে আপনারা দেখবেন অনেক সময় ওরাল ইনস্ট্রাকশন দেয়, যে মৌখিকভাবে বলে দিল। আপনারা যারা চাকরি করেন, প্রাইভেট সেক্টর বলুন গভর্নমেন্ট সেক্টর বলুন, যেখানে মৌখিক ওরাল ডাইরেকশন ইট ইজ ভ্যালিড। একেবারে ওরাল ডাইরেকশন ইজ ইনভ্যালিড এটা বলা যায় না, অনেক ক্ষেত্রেই ওরাল ডাইরেকশন ভ্যালিড হয়। অনেকে আপনি মানতে পারেন না মানতে পারেন, কিন্তু ওরাল ডাইরেকশনে সার্ভিস জুরিসপ্রুডেন্স চলছে। এটা যারা ধরুন কর্পোরেট অফিস বলুন, সরকারে বলুন, চাকরি করেন, এরা আপনারা জানেন এটা। তা সার্ভিস জুরিসপ্রুডেন্স চলছে প্রিপন্ডারেন্স অফ প্রবাবিলিটি। এখানে থিওরিটা হচ্ছিল গোটা প্যানেলের মধ্যে একজনও যদি টেন্টেড ক্যান্ডিডেট রয়ে যায়, ইফ ইট ইজ আনডিটেক্টেড, তাহলে পুরো প্যানেল বাতিল হয়ে যাবে। যে লিস্ট প্রকাশিত হওয়া দরকার ছিল, এখন বর্তমানে কি হবে কেউ তো বলতে পারবে না, যে লিস্ট প্রকাশিত হওয়ার দরকার ছিল জেনুইনদের লিস্ট বা আনটেন্টেডের লিস্ট, সেখানে উইথ সার্টেনিটি বলতে হবে। সুপ্রিম কোর্টের প্রিভিয়াস জাজমেন্টগুলোতে এটাই, এই শব্দটা উল্লেখ আছে যে এই আমার 16,000 কি এই আমার 18,000, এই 18,000-এর মধ্যে একজনও উইথ ডকুমেন্টস, অবশ্যই উইথ ডকুমেন্টস, একজনও আনটেন্টেড থাকতে পারার কোনো সম্ভাবনা নেই। সুপ্রিম কোর্টের আইনের যে ল্যাঙ্গুয়েজ, তানভি সারওয়াল থেকে শুরু করে বিভিন্ন জাজমেন্টে এটাই বলা আছে। সার্ভিস জুরিসপ্রুডেন্স একটা থিওরিতে চলে, এখন ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সটাকে কেউ যদি সার্ভিস জুরিসপ্রুডেন্সে মিলিয়ে দেয় তাহলে কি করে হবে? এখন যারা আন্দোলন করছেন বা যাদের চাকরি গেছেন তারা হয়তো এটা বুঝবেন না,
বা তাদের মধ্যে যেহেতু অনেকেই উচ্চশিক্ষিত আছেন বা যাদের মাস্টার ডিগ্রি কোয়ালিফিকেশন আছেন তারা বুঝছে। এখন দাবি উঠছে, এখন সুপ্রিম কোর্টের রায় হয়ে যাওয়ার পর জনগণ দাবি করছে, জিনিসটা এরকম দাঁড়িয়ে গেছে। কিন্তু সরকারের তরফ থেকে তো এটা আরো আগে করা উচিত ছিল। কলকাতা হাইকোর্টে যখন হিয়ারিং হয়েছিল তখন জাস্টিস দেবাংশু বসাক দিনের পর দিন যখন হিয়ারিং হয়েছে বারবার করে এসএসসি চেয়ারম্যানকে কোর্টে ডেকে এফিডেভিটের পরেও কোর্টে ডেকে জিজ্ঞেস করেছে। স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের যারা অফিসার ছিলেন তারা স্পেসিফিক বলেছেন এটা আমরা বলতে পারবো না। ওএমআর তখন যারা জেনুইন ক্যান্ডিডেট বলে এখন দাবি করছেন তারা কলকাতা হাইকোর্টের হিয়ারিং এ পার্টিসিপেট করেন। তাদের মাথার মধ্যে হয়তো কোনোভাবে কেউ ঢুকিয়ে দিয়েছিলেন বা কেউ বুঝিয়ে দিয়েছিলেন যে কলকাতা হাইকোর্টের হিয়ারিং এ পার্টিসিপেট যদি আমি না করি আমার কিচ্ছু হবে না, তার কারণ আমি জেনুইন ক্যান্ডিডেট। এই বলে জেনুইন ক্যান্ডিডেটরা কলকাতা হাইকোর্টের হিয়ারিং এ পার্টিসিপেট করেননি, এটা ওনারা জানেন। একজন দুজন করলেও মাস আকারে করেননি। কলকাতা হাইকোর্টের হিয়ারিং এ ম্যাক্সিমাম টেন্টেড ক্যান্ডিডেটরা পার্টিসিপেট করেছে। আমি বলছি ম্যাক্সিমাম শব্দটা ব্যবহার করলাম, টেন্টেড ক্যান্ডিডেটরা ব্যবহার করেছে। টেন্টেড ক্যান্ডিডেটরা ওএমআর মানছে না। তার পরবর্তীকালে জজ সাহেব যখন হিয়ারিং চলছিল জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সাব্বার রশিদি, তখন তারা ওএমআরটাকে খুলে দিয়েছিলেন, বলে দিয়েছিলেন যে কারা ওএমআর মানছো দেখো, কারা মানছো না দেখো। তাতে দেখা যাচ্ছিল টেন্টেডের যেহেতু সংখ্যাটা কম, ম্যাক্সিমাম লোকই ওএমআর মেনেছে। সমস্যাটা যে জায়গাটা কারা বুঝিয়েছিল আমরা জানি না। যারা জেনুইন ক্যান্ডিডেট তারা কিন্তু এসে কলকাতা হাইকোর্টে তাদের অ্যাপ্লিকেশন জমা করেনি। যখন চাকরি চলে গেল তখন জেনুইন ক্যান্ডিডেটরা সোজা সুপ্রিম কোর্টে গেল। পশ্চিমবাংলার মানুষের ধারণাই নেই যে চাকরি পেলে চাকরি চলে যেতে পারে। এই যেমন আপনি টিচারদের চাকরি দেখেছেন, আজকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ইজ অলসো আন্ডার চ্যালেঞ্জ। স্কুল সার্ভিস কমিশনে জাস্টিস বসাক এবং সাব্বার রশিদি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি নোটিশ দেওয়ার কথা রাজ্য সরকারকে বলেছিল এবং প্রত্যেকটা ক্যান্ডিডেট তাদের স্কুল হেডমাস্টার এবং ডিআই মারফত নোটিশ পেয়েছিল। জেনুইনরা তখন ভেবেছিলেন যে আমাদের যাওয়ার প্রয়োজনীয়তা নেই কারণ আমরা জেনুইন, কিন্তু তাদের এটা যারা বুঝিয়েছিল সম্পূর্ণভাবে ভুল বুঝিয়েছিল। এই জন্য কারণ কোর্টে কোনো জিনিস চ্যালেঞ্জ হলে তাদেরকে কোর্টে এসে পার্টিসিপেট করতে হয়। তাদেরকে কেউ এটা বুঝিয়ে দিয়েছিল, কেউ এটা ভাবতেই পারেননি যাবে। আইন আদালত বলে তো একটা জিনিস আছে। আশা এখানে আমি মানুষকে কি দেখাতে যাব? আশা তো আমি দেখাতে পারবো না। আমি আপনাকে আইনটা বলতে পারি, তাতে কেউ যদি যা বোঝে যা মানে করার করবে। এখানে সার্ভিস জুরিসপ্রুডেন্সের থিওরিটাই হলো যে প্যানেলের মধ্যে উইথ সার্টেনিটি বলতে হবে যে একজনও টেন্টেড ক্যান্ডিডেট থাকার কোনো সম্ভাবনা নেই। এটা আইন দেশে, এটা আমার কথা নয়, এটা সুপ্রিম কোর্ট ল লেট ডাউন করে দিয়েছে। এখন সুপ্রিম কোর্ট এই মামলার ক্ষেত্রে জাজমেন্ট পাস করে দিয়েছে। আইনত দেখুন সুপ্রিম কোর্টে কেউ আবার রিভিউ রিকলিং করলে আজ মানে খুবই সম্ভাবনা সেটার ক্ষীণ যে সেটা রিভিউ বা এই অর্ডারটা মডিফিকেশন বা রিকলিং হওয়ার। আমি ভারতবর্ষের সুপ্রিম কোর্টের ইতিহাসে বলছি এরকম নির্ধারণ আছে যে সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পরে অনেক খুবই কম ক্ষেত্রে হয়তো সেটা একাধবার অনেক সময় কনসিডার করেছে রিভিউতে বা কিউরিটিভ পিটিশনে, কিন্তু সেটার পার্সেন্টেজ ভারতবর্ষে যদি আপনি সুপ্রিম কোর্টের জাজমেন্ট দেখে থাকেন, প্রচুর জাজমেন্ট যবে থেকে ভারত স্বাধীন হয়েছে আমাদের বিচার ব্যবস্থায় সেই পুনর্বিবেচনা করার করে এবং সেই রায় বদলে সেই উদাহরণ ভারতবর্ষের সুপ্রিম কোর্টের ইতিহাসে খুবই কম, কারণ আদালতে সেন্টিমেন্ট দিয়ে বিচার হয় না। কিন্তু আমি আপনাকে আইনটা বলতে পারি, আইনটা এটা যে যদি প্যানেলের মধ্যে একজনও টেন্টেড নেই, এটা ডেফিনিট এবং সার্টেনলি বলা যেত, তাহলে হয়তো এই দৃশ্য আজকে পশ্চিম বাংলার বুকে আমরা দেখতাম না। এবং আরেকটা কথা সুপ্রিম কোর্টের জাজমেন্টে জজ সাহেবরা উল্লেখ করেছেন, এখন অনেকে দাবি তুলছেন যে ফ্রেশ লিস্ট বার করতে হবে। এই লিস্ট নিয়েই যত গন্ডগোল, আর এই লিস্টেই কিন্তু কভার আপ করেছে বলে আজকে এই জিনিসটা হয়েছে। আবার লিস্ট বেরোলে যদি সেই লিস্ট আবার কভার আপ হয়, এরপরে সুপ্রিম কোর্ট কস্ট চাপিয়ে দেবে। আমার তো মানে প্রেয়ারই হবে সুপ্রিম কোর্টে কস্ট চাপিয়ে দেবে। লিস্ট বার করতে গিয়ে যদি সেই লিস্টটা আবার কভার আপ লিস্ট হয়,
সবাই তো দাবি করছেন লিস্টের জন্য লিস্টের জন্য লিস্টের জন্য। আর আমার বিশ্বাস স্কুল সার্ভিস কমিশন আর রাজ্য সরকার সঠিক লিস্ট কোনোদিনই দিতে পারবেন না, কারণ তাদের নিজেদের সমস্যা হয়ে যেতে পারে। তাই জন্যই বারবার যখন সিঙ্গেল বেঞ্চে রায় দিচ্ছিল যে এরা টেন্টেড ক্যান্ডিডেট লিস্ট প্রকাশিত হয়ে গেল, এরা টেন্টেড ক্যান্ডিডেট লিস্ট, সেই লিস্টকে ধামাচাপা দেওয়ার জন্য বারবার সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল, ক্যান্ডিডেটদের হয়েছে, এখনো প্রমাণ হয়নি এটা বলা হয়েছিল, তাদেরকে কেন সমাজে আইসোলেট করে দেওয়া হবে এটা বলা হয়েছিল। তখন টেন্টেড ক্যান্ডিডেট নিয়ে হচ্ছিল, তখন আমরা কোর্টে মামলা করছিলাম ভাই টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশ করা হোক। সেই অর্ডার হয়েও ছিল, সেটা পরে সুপ্রিম কোর্ট স্টে করে দিয়ে পুরোটা নিয়ে ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেয়। লিস্ট যাতে প্রকাশ করা না হয়, তার মধ্যে একজন অংশ বিরাট এই নিয়ে মামলায় লড়াই করেছিলেন। এখন লিস্ট আর প্রকাশ হয়নি, আর কি করা যায়।